মানে গুগলে সার্চ দিলে আমাদের কাছে প্রথম যে সংজ্ঞাটা আসবে যে ফটোগ্রাফি ইজ দ্য সায়েন্স art application and practice of creating durable images by recording light or other electromagnetic radiation either electronically or by means of an image sensor or chemically by means of an light sensitive material such as photographic film মানে শুনে বেশ মানে কি বলে কাঠখোট্টা সংজ্ঞা মনে হচ্ছে খুব সিম্পল কথায় যে ফটোগ্রাফি আমরা ছবি কিভাবে তুলি আগে যখন আমরা ফিল্ম দিয়ে ছবি তুলতাম যে ফিল্মটা তো ওখানে যেটা হয়তো যে আমরা জানতাম যে একটা ফিল্ম রোলে সাধারণত 30টা বা 36টা এরকম ছবি তোলা যেত তো একটা ছবি তুলতে অনেক চিন্তা ভাবনা করা লাগতো এখন আমরা সেই চিন্তা ভাবনাটা করা লাগে না আগে কেন চিন্তা ভাবনা করা লাগতো আগে আমরা যেই মানে যে রিলে ছবি তুলতাম ওইখানে হলো যখন লাইটটা পড়তো একটা কেমিক্যাল রিয়াকশন হতো ওই রিয়াকশনটা হওয়ার ফলে ছবিটা হতো কিন্তু এখন যেহেতু আমাদের সেন্সরটা ডিজিটাল হয়ে গেছে আমাদের ওই কেমিক্যাল রিয়াকশনটার দরকার হয় না আমরা লাইটটাকে সরাসরি ক্যাপচার করতে পারি তো এইটা কিন্তু সায়েন্সের অনেক বড় একটা অবদান যে আমরা যদি ফটোগ্রাফির হিস্ট্রি দেখে আমি আজকে দুইটা ভিডিও দেখাবো আমরা যদি ফটোগ্রাফির হিস্ট্রি দেখে এটা কিন্তু অনেক দিন ধরে এই চেষ্টা করা হয়েছে যে কিভাবে টাইম কমায় আনা যায় কিভাবে কেমিক্যাল রিয়াকশন না করেও ছবি তোলা যায় কেমিক্যাল রিয়াকশনের ঝামেলা যদি থাকতো তাহলে কিন্তু যে লিমিটেশন চলে আসে যে আমি একটা ফিল্ম দিয়ে হয়তো 30টা 40টা ছবি তুলতে পারবো এর বেশি যেতে পারবো না কিন্তু এখন আমি একটা জায়গায় দাঁড়ায় 1-1.5 হাজার ছবি তুলে ফেলতে পারতেছি আমার ফোন দিয়ে কোনোভাবে বাড়তেছে না তো এটা সায়েন্সের একটা বিশাল অবদান একই সঙ্গে ফটোগ্রাফি কিন্তু আর্টের একটা পার্ট ফটোগ্রাফিতে সায়েন্স আরো রিলেটেড কারণ হলো লাইটের থিওরি গুলা এখানে খুব ভালো মতো ইউজ করা হয় যারা মানে ফিজিক্সে আমরা যারা লাইট নিয়ে পড়েছি আমরা অনেকে দেখতে পাবো যে মানে এই যে মানে লাইটের রিফ্লেকশন গুলা মানে যদি ঠিক করে না পড়তো বা লাইটটা যদি আমরা ঠিক করে ক্যাপচার না করতে পারি আমাদের ছবিটা কিন্তু প্রপারলি হয়ে উঠবে না তো এই কারণে কিন্তু ফটোগ্রাফি সায়েন্সের একটা পার্ট একই সঙ্গে এটা একটা আর্ট কারণ আমার ছবিটা আমি যে কোনো কিছুই তুলতে পারি কিন্তু সেটা আসলে ছবি হয়ে উঠবে কিনা বা একটা ছবিকে আমি ভালো বলবো কিনা একটা ছবি দেখে আমার ভালো লাগবে কিনা একটা ছবি কোনো মেসেজ দিচ্ছে কিনা সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আর্টের একটা অংশ তো এই যে জিনিসটা আমি রেকর্ড করব আমি যে কোনো ভাবেই হোক রেকর্ড করি এই জিনিসটাকে যখন আমাকে কোনো একটা কনসেপ্ট দিবে কোনো একটা ধারণা দিবে সেটাই কিন্তু একটা ছবি হয়ে উঠবে প্রপারলি একটা ছবি হয়ে উঠবে ধরেন যে রাস্তায় একটা আহ গরিব মানুষ তাকে হয়তো আপনি তার ছবি হয়তো তুলবেন আমরা কিন্তু এই যে মানে অনেকে দেখবেন হয়তো এই যে জিএমবি আকাশের যে ছবিগুলো অনেক বেশি ভিউ পায় ভিউ পাওয়ার পিছনে রিজন কি যে তার ছবির একটা আলাদা মেসেজ থাকে ছবিটা হয়তো আমাদেরকে খুব বেশি কানেক্ট করে আমাদের নিজেদের সঙ্গে তো এই কারণে কিন্তু ফটোগ্রাফিটা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট হয়ে ওঠে একটা ছবির কিন্তু অনেক মেসেজ থাকে যারা মানে আমাদের ডিপার্টমেন্ট বলি বা আর্কিটেকচার এদের কিন্তু মানে বিভিন্ন সময় কাজ থাকে যে ফটো স্টোরি করা হ্যাঁ মানে ছবি দিয়ে দিয়ে একটা গল্প বলা যে আমার তো একটা ক্যারেক্টার আছে আমি তাকে ভিডিও না করে তার 20টা ছবি তুলে আমি যদি তার গল্পটা প্রপারলি বলতে পারি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক এবং ফটোগ্রাফিতে আপনার যদি প্যাশন থাকে আপনি এই জিনিসগুলো ট্রাই করে দেখতে পারেন যে ভিডিও না করে শুধু স্টিল ইমেজ তুলে 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 আপনি কোনো একটা মেসেজ দিতে পারেন কিনা হ্যাঁ তো এই জায়গা থেকে ফটোগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট তো ফটোগ্রাফি একই সঙ্গে অনেকগুলা জিনিসকে অ্যাডাপ্ট করে সায়েন্সকে অ্যাডাপ্ট করে আর্টকে অ্যাডাপ্ট করে হ্যাঁ তো আবার হলো আমাদের যে সেন্স আমাদের সেন্সটাকে অ্যাডাপ্ট করে আর্টের সেন্সটা আমাদের টেকনিক্যাল নলেজটাকে অ্যাডাপ্ট করে অনেক কিছু জিনিস অ্যাডাপ্ট করে ফটোগ্রাফি তো ফটোগ্রাফি বেসিক্যালি দুই ধরনের মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো অ্যাস্থেটিক্যাল সৌন্দর্যের দিক চিন্তা করলে আর একটা টেকনিক্যাল যে আমি কি লেন্স ইউজ করব কি ক্যামেরা ইউজ করব কিভাবে যাব কিভাবে কাজ করলে আমার ছবিটা ভালো লাগবে কিভাবে ভালো লাগবে না ক্যামেরা কিরকম নেওয়া উচিত রাতে কিরকম ছবি তোলা উচিত দিনে কিরকম ছবি তোলা উচিত এই জিনিসগুলা তো এটা দেখানোর আগে আমি জাস্ট হলো ফটোগ্রাফির হিস্ট্রি রিলেটেড একটা ভিডিও দেখা এটা আপনারা ইউটিউবেও পাবেন তাও মানে এখনো দেখিয়ে দিতে পারি তাহলে হয়তো কানেক্ট করতে সুবিধা হবে আমরা ভিডিওটা দেখে নেই On the discovery that if you poke a hole in the wall of a dark room, you create camera obscura. Light passing through the hole is projected upside down and retains color and perspective. The first historical mentions of camera obscura in pinhole photography are by ancient philosophers Mouzy, Aristotle, and Alhazen. In 1490, Leonardo da Vinci records detailed descriptions of camera obscura and uses it to trace stuff. By the 1700s, camera obscura devices are common, and there's evidence to suggest উপরে কিন্তু টাইম পিরিয়ড গুলো যাচ্ছে ওগুলো দেখতে পারেন যে কিভাবে আস্তে আস্তে জিনিসগুলো ডেভেলপ করলো আর্ট থেকে কিভাবে ফটোগ্রাফি গুলো আস্তে আস্তে আসলো উপরে টাইম পিরিয়ড গুলো যাচ্ছে সেটা একটু খেয়াল রাখতে পারেন artists like Rembrandt, Vermeer, and Caravaggio used them. Sketchy. In 1724, Johann Heinrich Schulze discovers that substances mixed with silver nitrate react to light. Sadly, the images fade soon after. Until one day in 1826, the world's first photograph is taken by Joseph Nicephore Niepce in France using a procedure called heliography. Voila! This exposure takes several days, and you can see the sun lights up both sides of the building. After his death,
Nietzsche's partner Louis Daguerre continues his work and creates the first practical photographic process in 1833, the daguerreotype. In 1839, the French government buys and declares the daguerreotype free to the world. This is when cool stuff starts happening, like the first photo of a human. Although this exposure lasted around 7 minutes, a man was getting his shoes polished and was standing perfectly still, thus making history. This was also the first photo with soul. And of course, the world's first selfie is taken by a guy named Robert Cornelius. And humans gonna human. It wouldn't take long for nude photography to kick off too. In 1840, Henry Fox Talbot unveils the calotype, a process based on negatives that allows for paper copies to be made. However, Talbot tried to charge license fees for the calotype, so it didn't really catch on. Compared to Daguerre, whose name is now one of 72 names inscribed on the Eiffel Tower, Talbot spent his life fighting lawsuits and eventually gave up on photography. You could say Talbot became a bit negative in the end. It's also important to mention the contribution of Sir John Herschel, who published many essential research papers and coined the term photography, from the Greek words of light and drawing. By the 1850s, mobile photo studios were all the rage because photos had to be developed on site. Exposure times were about 3 minutes long, so people used neck braces and drugs to keep still. It's also why nobody smiled in early photos. What could be the world's first Photoshop occurs in 1861. The head of Abraham Lincoln is placed on a more noble body. The world's first color photograph is also produced. It's of a bow. In 1871, Richard Leach Maddox, who had an outstanding mustache, invents the gelatin dry plate. This means smaller cameras and no tripods necessary. Great success, old chap. Now, here's a cool story, bro. In order to settle the debate of whether all 4 of a horse's hooves ever simultaneously leave the ground, Englishman Edward Muybridge sets up 12 cameras with wire triggers in the path of a galloping horse. The world's first photo sequence proves that they do. In 1885, George Eastman, founder of Eastman Kodak, invents roll film. The first handheld camera, the Kodak, goes on sale in 1888. Why Kodak? Because Eastman just liked the letter K. The Kodak came preloaded with 100 exposures that needed to be sent back to the factory for processing and reloading when the roll was finished. Eastman takes mass-market photography a step further in the early 1900s with the Brownie, an affordable box camera that introduces the concept of the snapshot. Light's employee Oscar Barnack builds the revolutionary 35mm Leica 1, which goes into production in 1925. The camera allows photographers to go mobile and capture the moment. Some of the most iconic images in history would later be taken on Leicas. The first single-lens reflex, SLR camera, arrives in 1949. And the first digital image is created from a scan in 1957. However, digital cameras would only arrive a little later, in 1975, when Steve Sasson, a young engineer working for Eastman Kodak, invents the first digital camera. But nobody at Kodak is interested in digital. Who wants to see their photos on a TV? Why change the profitable film photography formula? Too late. Kodak only later switches to digital in 2004 and files for bankruptcy in 2012. The digital revolution begins in the 90s. DSLRs, point and shoots. Photography had never been more accessible. Well, until the first mobile phone with a camera came out in 2000. Game changer. 15 years later, and modern smartphones now have insanely powerful cameras. In just seconds, we are able to capture every moment and share it online. Photography has become a global passion and has truly brought the world closer together. আচ্ছা, অনেক অনেক বড় একটা ভিডিও দেখাই ফেললাম হয়তো। তো এই ভিডিওটাতে মোটামুটি আপনারা যদি হিস্ট্রি অফ ফটোগ্রাফি লিখে সার্চ দেন তাহলে মোটামুটি পেয়ে যাবেন। মোটামুটি ফটোগ্রাফির একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা ইনফরমেশন পাওয়া যায় মোটামুটি ফটোগ্রাফি রিলেটেড সবকিছু এখানে দেয়া আছে, এবং ফটোগ্রাফির ইভলিউশন থেকে শুরু করে বর্তমানে যেটা বলা হলো যে 1950s এর দিকে এসএলআর এবং বর্তমানে ডিএসএলআর এবং পরবর্তীতে বর্তমানে ফোন। তো এই জিনিসগুলো কিন্তু ফটোগ্রাফিকে আরো অ্যাক্সেসিবল করে দিচ্ছে। তো আগে যখন একটা দুইটা ছবি তোলা যেত তখন কিন্তু লোকজনের মাথায় এটা থাকতো যে ছবি যেহেতু আমি অল্প তুলতে পারতেছি ভালো তুলবো, কিন্তু এখন আমাদের কিন্তু ছবি একটা খারাপ হইলে আমি আরো 10টা নিতে পারতেছি। তো এই জায়গা থেকে আমরা মানে ছবিটাকে এখন 2 ভাগে ভাগ করা, অ্যাস্থেটিক্যাল এবং টেকনিক্যাল। তো অ্যাস্থেটিক্যাল ইমেজ কোনটা, যে একটা জিনিস সুন্দর সেটাকে আমি আরো যতটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি,
কোনো জিনিসকে সুন্দর করে রিপ্রেজেন্ট করে অ্যাস্থেটিক্স এর জায়গা থেকে। তো চারটা জিনিস ফটোগ্রাফির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বলা হয়, বা অ্যাস্থেটিক্যাল ফটোগ্রাফির জন্য চারটা জিনিসকে সবচেয়ে ইম্পর্টেন্স দেওয়া হয়। তো সেই চারটা জিনিসকে কি, প্রথমটা হলো সেন্স অফ আর্ট, যে আপনি একটা জিনিসকে রিপ্রেজেন্ট করবেন, একটা জিনিসকে তুলে ধরবেন, তো সেই জিনিসটা তুলে ধরার জন্য আপনার আর্ট সেন্সটা কতটা ভালো করে ওয়ার্ক করতেছে, এটা ইম্পর্টেন্ট। যে আপনি ধরেন একটা গাছের ছবি তুলবেন, একটা গাছের ছবি একটা বাচ্চাও তুলতে পারে, ক্লাস 1 এর, আপনিও তুলতে পারেন। তো এই যে আপনার এবং তার তোলার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, যে একটা গাছকে আমার কাছে সুন্দরও লাগতে পারে, একটা গাছকে দেখে আমার কাছে খুব বিরক্তিও লাগতে পারে। তো এই জায়গা থেকে আমি আসলে আমার আর্টিস্টিক সেন্সটা অ্যাপ্লাই করতে হবে, যে একটা গাছকে আমি কিভাবে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি। সেকেন্ড, কম্পোজিশন, যে আমি ধরেন যে আমি ছবি তুলতেছি, আমি দেখলাম যে পাশে একজন আমার ছবির দিকে হা করে চেয়ে আছে, তো তখন কিন্তু আমার ছবিটা আমি যতটা ভালো করে তুলতে চাচ্ছি ততটা ভালো কিন্তু হবে না, কারণ পাশে একজন হা করে চেয়ে আছে। বা আমি যদি একটা অবজেক্টের ছবি তুলতে চাই, আমি যদি দেখি যে পিছে একজন মানে একজন আপনার ছবির পিছে দিয়ে চলে যাচ্ছে, আপনার কিন্তু কম্পোজিশনটা নষ্ট হলো। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর আসে যেটা লেন্সিং, যে আমি দূরের ছবি তুলবো, সেই সময় আমার যেই লেন্স ইউজ করার কথা আমি সেই লেন্স ইউজ না করে আমি অন্য একটা লেন্স ইউজ করতেছি, আমি তো জানি না লেন্সের ইউজ, এটা ক্যামেরার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর 4 নাম্বার যেটা অ্যাঙ্গেল অফ ফটোগ্রাফি, যে একটা ছবি আমি উপর থেকে তুললে ভালো লাগবে না নিচে থেকে তুললে ভালো লাগবে না আই লেভেলে তুলবো, এই জিনিসটাও বোঝাটা ইম্পর্টেন্ট আমার ছবিটার মেসেজের জন্য। তো আমরা আসি সেন্স অফ আর্টের সংজ্ঞায় কি বলা হয়, যে সেন্স অফ আর্ট ইজ নাথিং বাট হাউ এ ফটোগ্রাফি উইল লুক beautiful and aesthetical. It should be beautifully represented, which tells a story to a viewers. Art is what which makes a photography more and more beautiful. যেটা বললাম, যে আপনার নিজের সেন্সের জায়গা থেকে আপনি যতটা সুন্দর করে একটা জিনিসকে তুলে ধরতে পারেন। এরপর আসে নলেজ অফ কম্পোজিশন, যে একটা জিনিসকে আমি কিভাবে সাজায় গুছায় সুন্দর করে তুলবো। তো ফটোগ্রাফি বলি, ভিডিওগ্রাফি বলি, 9টা কম্পোজিশনের বেসিক রুল আছে। এই 9টা রুল যদি আপনি মেনটেন করতে পারেন, বা 9টা থেকে যে কোনো একটা যদি কোনো শটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনার ছবিটা মোটামুটি ভাবে অন্য টাইম থেকে বেটার হবে। ঠিক আছে, তো কম্পোজিশনের জায়গায় আমরা প্রথমে দেখি এই জিনিসগুলো একটু মাথায় রাখতে চেষ্টা করি, যে কিভাবে আমরা কম্পোজিশন গুলো অ্যাপ্লাই করব। তো আপনি চিন্তা করেন আপনি কোনো একটা ক্যারেক্টারের ছবি তুলবেন, তো সেই ক্যারেক্টারটা যে আপনার যে ক্যামেরার ফ্রেম বলেন, এই জায়গাটা আমরা যদি দেখি, আমাদের এটা যদি একটা আমার ফোনের ফ্রেম হয়, আমরা ফোনের কথা চিন্তা করি, তো আমরা ফ্রেমটাকে এরকম 9টা ভাগে ভাগ করে ফেলি। হ্যাঁ, এখন আমার ক্যারেক্টারটা যদি বাম থেকে আমি ই করি, একটা কথা, আচ্ছা, আমার ক্যারেক্টারটা যদি এই দিকে হেঁটে যায়, তাহলে আমাদের সাধারণ মানে সেন্সে কি বলে, যে সে সামনের দিকে যাচ্ছে, তার মানে তার সামনের দিকে একটা স্পেস রাখাটা আমার জন্য জরুরি। তো আমি যখন 9টা ভাগে ভাগ করলাম, তখন 9টা ভাগের আমার এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, আমরা এই যে কাটাগোল্লা খেলার সময় যে ছক করি, ওরকম একটা ছক ভেবে নেবেন। তো কেউ যখন সামনে যাচ্ছে, তখন তাকে এই পয়েন্টে বা এই পয়েন্টে যদি রাখা হয়, তাহলে কিন্তু আমাদের ছবিটা মোটামুটি সুন্দর আসবে, কারণ তার সামনে একটা স্পেস ক্রিয়েট হয়েছে। যে স্পেসটা আমাকে এই ধারণাটা দিচ্ছে যে হ্যাঁ, সে সামনের দিকে যাচ্ছে, কারণ তার সামনে স্পেস, পিছেরটা সে পার হয়ে আসছে। আপনি এই ছবিটা দেখেন, ছবিটা আমাদের কাছে নর্মাল ছবি থেকে একটু ভালো, এই সাইকেলের ছবিটা আপনি অন্যভাবে নিতে পারতেন, কিন্তু আমরা দেখতেছি যে যে সাইকেল চালাচ্ছে সে সামনের দিকে আগাচ্ছে, তার সামনে অনেকটা জায়গা আছে যে জায়গাটা সে পার হয়ে যাবে। তো এই জিনিসটাকে বলা হয় রুল অফ থার্ডস, যে আমরা টোটাল জিনিসটাকে 9 ভাগে ভাগ করব আমার ফ্রেমটাকে, এবং সেইখানে যে থার্ড যে স্পেসটা, সেই স্পেসটাতে আমরা রাখার চেষ্টা করব আমাদের অবজেক্টটাকে। এইখান থেকে যদি আমরা ধরি যে 1 2 3 এরকম করে, আবার যদি এখান থেকে উল্টা দিক থেকে ধরি যে 1 2 3, এই থার্ড পয়েন্টটাতে আমরা যখন রাখার চেষ্টা করব, তখন আমার জিনিসটা তুলনামূলক বেটার হবে। আপনি নিজে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার ক্যামেরায়, আপনার ক্যারেক্টার যেদিকে যাচ্ছে সেই দিকটা স্পেস রেখে আপনি যদি কিছুটা এদিকে মানে মাঝখান থেকে একটু চাপিয়ে নেন অন্য একদিকে, আপনার ছবিটা নর্মাল থেকে একটু বেটার আসবে। আমি যেটা বলতেছি, এটা যদি অ্যাপ্লাই করে দেখতে পারেন, তাহলে হয়তো মানে জিনিসটার ইমপ্লিকেশনটা বুঝতে পারবেন যে কিভাবে ওয়ার্ক করে। তো এই জিনিসটাকে বলা হয় রুল অফ থার্ডস, যে আমার থার্ড যে প্লেসটা, সেই প্লেসটাতে আমি রাখবো। এরপরে যেটা আসে লিডিং লাইন্স। তো লিডিং লাইন্সটা আমরা অনেকেই চিনি, যে এই যে আমাকে কোনো একটা সার্টেন লাইন ধরে আমি যদি একটা ছবি নেই, যদি লং ফ্রেম গুলাতে, ইরানিয়ান ফিল্মে এরকম প্রচুর শট আপনি পাবেন যে লিডিং লাইন্স, বা হলিউডে যেগুলো ট্রাভেল বেসড ফিল্ম, এরকম প্রচুর শট আপনি পাবেন যে একটা লম্বা লাইন, সেই লাইন ধরে মুভমেন্ট চলে যাচ্ছে। বা রিসেন্টলি ইন্ডিয়ার একটা সিনেমা বেশ ভাইরাল হয়েছে লুডো, তো সেখানেও যদি আপনি দেখেন যে লম্বা একটা রাস্তা ধরে গাড়ি চলে যাচ্ছে, তো এই দৃশ্যগুলো কিন্তু আমাদের কাছে ভালো লাগে, কারণ চারপাশের একটা ভিউ আমি পাচ্ছি, অনেক লং একটা স্পেস আমি দেখতে পাচ্ছি, অনেক দূর পর্যন্ত আমি কিছু ভিউ পাচ্ছি, সামনের নেচারটা পাচ্ছি, এবং আমার ক্যারেক্টারটাকে আমি একটা লাইন ধরে হেঁটে যেতে দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে বলা হয় লিডিং লাইন, যে
একটা স্পেস ধরে কেউ কিছু হেঁটে যাচ্ছে এবং একটা জায়গায় যে সে মিলে গেছে, হয়তোবা মিলে যেতেও পারে নাও পারে, কিন্তু একটা জায়গায় যে সে হয়তো মিলে যেতে পারে। তো এই জিনিসটা আমাদের কাছে তুলনামূলক দৃষ্টিনন্দন লাগে, আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন। এরপর যেটা আসে ডায়াগোনালস। ডায়াগোনালস বলতে যে আমার যেই লাইনগুলো আছে, আমার লাইনগুলো যদি মোটামুটি কৌণিক ভাবে অবস্থান করে এবং সেই লাইনগুলোর আসপেক্টে আমি যদি আমার ক্যারেক্টারটাকে বসাই, সেখানেও কিন্তু আমার ক্যারেক্টারটাকে নর্মালের থেকে বেটার লাগবে। আমি এই লোকটার ছবি সামনে থেকেও নিতে পারতাম, সামনে থেকে নিলে যতটা সুন্দর লাগতো এখন হয়তো তার থেকে কিছুটা বেশি সুন্দর লাগবে, কারণ তার চারপাশের অবস্থাটা আমি দেখতে পাচ্ছি, চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছি, আমি একটা লাইন চলে যাচ্ছে, যে লাইনটাকে আমি কানেক্ট করতে পারতেছি। ফটোগ্রাফির অন্যতম বেসিক একটা জিনিস হলো লাইন, যে আমি যখন লাইনগুলোকে কানেক্ট করতে পারবো আমার ক্যারেক্টারের সঙ্গে, আমার জিনিসটা তখন তুলনামূলক সুন্দর হয়ে উঠবে। এরপর যে জিনিসটা, সেটাকে ফ্রেমিং বা ফ্রেম উইদিন ফ্রেম বলা হয়। যে আপনি যদি আপনার জানালা থেকে জানালার বাইরের দৃশ্যটা দেখেন, সেটা আমাদের কাছে একটু বেটার লাগে, যে একটা ফ্রেমের মধ্যে আমি দেখতেছি, একটা বক্সের মধ্যে কোনো একটা জিনিস আমি দেখতেছি। তো এই যে এই জিনিসটা আমরা শহরের ছবিটা ন্যাচারালিও দেখতে পারতাম, কিন্তু আমি যখন একটা বক্সের মধ্যে দেখতেছি সেটা আমাকে একটু ডিফারেন্ট ফিল দিচ্ছে। সো এটাকে বলা হয় ফ্রেম উইদিন ফ্রেম বা ফ্রেমিং, এরকম নাম দেওয়া হয়। আমি এই জিনিসগুলো আবার রিপিট করবো, প্রথমে একবার বলে যাচ্ছি। এরপর যেটা বলা হয় ফিগার টু গ্রাউন্ড, যে আমাদের যে ক্যারেক্টারটা সে আমার কাছে আছে এবং তাকে বেস করে আমি তার চারপাশের জায়গাটা নিচ্ছি, বাট মূল ফোকাসটা আমার তার উপরে, আমার যে ফিগারটা আছে গ্রাউন্ডে তার উপর আমি ফোকাস করে আমার চারপাশের ভিউটা আমি নিচ্ছি। হ্যাঁ, এটা হলো ফিগার টু গ্রাউন্ড। বা আমরা ফটোগ্রাফিতে তিনটা ভাগে ভাগ করি, এটাকে বলা হয় ফোরগ্রাউন্ড, যেটা একদম আমার ক্যামেরার সামনে, মাঝখানের জায়গাটা মিড গ্রাউন্ড এবং দূরের জায়গাটা হলো ব্যাকগ্রাউন্ড। তো আমার ক্যারেক্টারটা যখন আমার ফোরগ্রাউন্ড বা মিড গ্রাউন্ডের কাছাকাছি থাকবে, মানে আমার চোখের কাছে, এবং তার ব্যাকগ্রাউন্ড আমি পুরোপুরি দেখতে পাবো, এটাকে বলা হয় ফিগার টু গ্রাউন্ড। এরপরে সে ফিল দ্য ফ্রেম, যে আমার এমন কোন অবজেক্ট যেটা আমার পুরা ফ্রেম জুড়ে থাকলে আমার খুব ভালো লাগতেছে। যে বর্তমান সময়ে যে আপনি ফটোগ্রাফিতে যে বিয়ের ইমেজ গুলা দেখবেন, দেখবেন যে মানে যখন বউ বা হাজবেন্ডের যখন ক্লোজ নেওয়া হয়, তখন দেখবেন যে পুরাটা ফ্রেম জুড়ে হয়তো তার শাড়ি বা তার যে শেরওয়ানি এগুলো দেখাচ্ছে, কারণ কি টোটাল ফ্রেম জুড়ে জিনিসটা একটা আলাদা সৌন্দর্য ক্রিয়েট করতেছে। তো আপনার অবজেক্টটা যদি ওরকম হয়, পুরো ফ্রেম জুড়ে আছে এবং একটা সৌন্দর্য তৈরি করতেছে, তো সেই জিনিসটা কিন্তু তুলনামূলক বেটার লাগে। এরপর আমরা আসি যে সেন্টার ডোমিনেন্ট আই। আপনি কারোর পোর্ট্রেট নিলেন, তার একটা চোখকে যদি আপনি ফোকাস করেন, সেই ছবিটা কিন্তু তুলনামূলক আপনাকে একটা বেটার মেসেজ দেয়, একটা স্ট্রং মেসেজ দেয়। তার চোখের প্রতি আপনি যদি ফোকাসটা রাখেন, এটা আপনি মানে অ্যাপ্লাই করে দেখতে পারেন, এই জিনিসগুলোর ইমপ্লিকেশন পাবেন। মুখে শুনে এই জিনিসটা আমাদের কাছে প্রথম প্রথম অড লাগতো যে কিভাবে আসলে হয়, কিন্তু তুলে দেখবেন যে ছবিটা বেটার আসে। এরপর মানে প্যাটার্নস এন্ড রিপিটেশন, যে একই ধরনের জিনিস অনেকগুলো আছে এখানে, যেমন এই যে সুতার বাক্স দেখাইছে, এরকম ভাবে আমরা যদি ধরেন যে কোনো খাবারের দোকানেও যাই, পাশাপাশি অনেকগুলা খাবার রাখা, একই প্যাটার্নের রাখা, একই রিপিট, মানে রিপিট হচ্ছে জিনিসগুলো বারবার, তখনও দেখবেন যে জিনিসগুলো কিন্তু আমাদের কাছে বেশ দৃষ্টিনন্দন হয়ে ওঠে, যে একই রকম জিনিস আমি একটা সুন্দর ডিজাইনে অনেক রকম দেখতে পাচ্ছি। এটা আরেকটা যেটা পায় সিমেট্রি, যে চারপাশে একই রকম একটা জিনিস উঠে গেছে। এটা আমরা মানে যারা জাহাঙ্গীরনগরে গিয়েছেন, জাহাঙ্গীরনগরে যে স্মৃতিসৌধ আছে, সেটাও যদি আপনি এরকম নিচে যে উপরের দিকে তাকান, অনেকটা এই টাইপের একটা ভিউ পাবেন। তো সিমেট্রি বলতে এরকম, বা আমাদের স্মৃতিসৌধ একটা সিমেট্রি, যে একই ধরনের জিনিস মানে একটা জায়গা থেকে তৈরি হয়ে উঠে গেছে, বা একটা জায়গা থেকে তৈরি হয়েছে একই ধরনের জিনিস, যে জিনিসগুলা সিমেট্রিক্যাল বা একই রকম। তো এইগুলা বেসিক্যালি এই 9টা কম্পোজিশন টার্ম ইউজ করা হয়। এটা আসলে একদিনে ডেসক্রাইব করে বোঝানোটা খুব টাফ। আমরা 6 মাস কোর্স করে কিছুটা বুঝছি, তো একদিন আসলে কতটা বোঝানো যাবে আমি জানি না। আমরা আরেকবার মাথায় রাখি যে রুল অফ থার্ডস, যে আমরা ফ্রেমটাকে 9টা ভাগে ভাগ করব, সেটা যে 3 নাম্বার পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমি ফোকাস করে সামনে স্পেস রেখে আমি ছবি তুলবো। সেকেন্ড যেটা লিডিং লাইন্স, যে আমার ক্যারেক্টারটা যেদিকে মুভ করতেছে সেই বরাবর যে লাইনটা, সেই লাইনটাকে আমি ফোকাস করে ছবি তুলবো। অথবা ডায়াগোনালস, আমার ক্যারেক্টার যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে তার কৌণিক ভাবে কোনো লাইন আছে কিনা, সেটাকে আমি দেখার চেষ্টা করব। ফ্রেম উইদিন ফ্রেম, যে আমি কোনো ফ্রেমের ভিতর থেকে আমার ক্যারেক্টারটাকে ধরতে পারি কিনা, সেটা দেখার চেষ্টা করব। তারপরে সে ফিগার টু গ্রাউন্ড, যে আমার ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ডটাকে ফোকাস করে আমি আমার ক্যারেক্টারটাকে, মানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে ডিফোকাস করে আমার ক্যারেক্টারটাকে ফোকাস করে আমি কতটা মেসেজ তুলে ধরতে পারি। ফিল দ্য ফ্রেম, যে আমার ক্যারেক্টারটা পুরো ফ্রেম জুড়ে থাকলে কেমন লাগে, সেটা যদি আমি মাথায় আনতে পারি, সেইভাবে আমি ফ্রেম নিতে পারি। সেন্টার ডোমিনেন্ট, আমার ক্যারেক্টারটা যদি পোর্ট্রেট ইম্পর্টেন্ট হয় বা ক্লোজ শট ইম্পর্টেন্ট হয়, সেক্ষেত্রে তার চোখটাকে ফোকাস করে আমি শট নিতে পারি। প্যাটার্নস এন্ড রিপিটেশন, আমার ক্যারেক্টার যদি এমন কোনো জায়গায় থাকে যে কোন একটা কাপড়ের দোকানে আছে, এমন কোন খাবারের দোকান আছে যেখানে অনেক প্যাটার্ন রিপিটেশন আছে, তাকে যদি আমি সেইগুলোর মাঝখানে স্টেবল করতে পারি, সেগুলোর মাঝখানে তাকে দাঁড়ায় কোন একটা ছবি নিতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু বেটার ইমেজ পাবেন। এবং লাস্ট যেটা সিমেট্রি, একই রকম জিনিস যখন অনেকগুলো দেখা যায়, সেটাকে বলা হয় সিমেট্রি। তো এটার ক্ষেত্রে আমরা একটা ভিডিও দেখে নিই, তারপর আরেকটু আমরা ডিটেলসে যাব।
Remember that composition is important, but also rules are meant to be broken. So the main point is to enjoy yourself while you're photographing and photograph in your own way, in your own style. তো যেটা বলতেছিলাম যে এই ভিডিওটা আমি লিংক দিয়ে দিব আমাদের গ্রুপগুলোতে। তো ওখান থেকে যদি এই জিনিসটা দেখতে পারেন যে মানে এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু রিলেট করতে পারি যদি তুলতে পারি, আমরা যদি ফটোগ্রাফিটাকে একটু মানে মাথার মধ্যে নিয়ে যদি তুলতে পারি, তখন আমরা দেখবো যে জিনিসগুলো কিন্তু রিলেটেবল, যে একটা ডায়াগোনাল লাইন আমার ক্যারেক্টারটার মুভমেন্ট ক্রিয়েট করতেছে, একটা ফ্রেমিং জিনিসটাকে একটু প্লিজিং করে তুলতেছে। হ্যাঁ, তারপরে সেন্টার ডোমিনেন্ট আইটা আমাকে ওই যে ক্যারেক্টারটা তার সঙ্গে কানেক্ট করাচ্ছে, বা প্যাটার্নস এন্ড রিপিটেশন আমাকে একটা প্লেজার দিচ্ছে ছবিটার মধ্যে। তো এইগুলা কম্পোজিশনের রুলস যে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল এরকম না, আপনি চাইলে এই রুল ভাঙতেও পারেন। হ্যাঁ, এটার বাইরে যে আপনি ছবি তুলতে পারেন, অনেক ছবি পাবেন এই রুলস এর বাইরে। কিন্তু যখন আপনি মানে প্রাথমিক স্তরে কাজ শুরু করতেছেন, তখন যখন আপনি ছবিটাকে একটু সুন্দর করতে চাচ্ছেন, তখন আপনি যদি এই রুলস গুলো অ্যাপ্লাই করেন, তখন কিন্তু আমার কাছে মনে হয় যে ছবিটা একটু বেটার তুলতে পারেন। আপনি একটা বইয়ের ছবি তোলেন, সেখানে আপনি যদি বইয়ের একটা রিফ্লেকশন সহকারে ছবি তোলেন, সেটা কিন্তু একটু বেটার আসবে। হ্যাঁ, বা আপনি যদি মানে বইটাকে যদি আপনি একটা মানে এমন একটা অবজেক্টের সামনে রাখলেন যে অবজেক্টটার মাঝখান দিয়ে আপনি বইটাকে দেখতেছেন, তখন কিন্তু কিছুটা বেটার লাগবে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আপনি ট্রাই করে দেখতে পারেন যে যেই রুলস গুলা, প্যাটার্নস এন্ড রিপিটেশন, সিমেট্রি, সেন্টার ডোমিনেন্ট আই, ফিল দ্য ফ্রেম, ফিগার টু গ্রাউন্ড, ফ্রেমিং, ডায়াগোনালস, লিডিং লাইন্স, রুল অফ থার্ডস, এগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন লাইফে। এগুলো নেটে সার্চ দিলে প্রচুর ইনফরমেশন পাবেন, এগুলো নিয়ে প্রচুর কাজ আছে। একটা ওয়েবসাইটের কথা আমি বলে দিই, এটা লিখে রাখতে পারেন, cambridgecolor.com। এটা ফটোগ্রাফি নিয়ে জানার জন্য আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইটস ইন্টারনেটে অ্যাভেলেবেল। আমি লিঙ্কটা দিয়ে দিব চ্যাট বক্সে একটু পরে। তো ক্যামব্রিজ কালার, ওখানে দেখবেন যে ফটোগ্রাফি আপনার খুঁটিনাটি অনেক বিষয় ওরা বলে দিচ্ছে, যে এইভাবে কালার নিলে ভালো হয়, এইভাবে লাইট নিলে ভালো হয়, এইভাবে কম্পোজিশন করলে ভালো হয়, এটা করলে সুন্দর লাগতে পারে, এটা করলে সুন্দর লাগতে পারে। যখন এটা করতে করতে আপনার হাত পেকে যাবে, তখন আপনি নিজের মতো করে অনেক কিছু নিতে পারবেন। ঠিক আছে, এরপর যে জিনিসটা লাগে যে আপনি তো ধরেন যে অ্যাস্থেটিক্যাল টার্মগুলো হয়তো জানলেন, যে হ্যাঁ আমার একটা ছবি আমি কখন রুল অফ থার্ডস এ নিব, কখন আমি সিমেট্রিক্যাল নিব, কখন প্যাটার্নস এন্ড রিপিটেশন করব। সেই জায়গা থেকে আমি যখন করব, আমাদের যাদের ক্যামেরা আছে তারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারে, বা এখন অনেক ফোনে
এই লেন্সিং এর অপশন গুলো থাকে। তো ওয়াইড লেন্স, নরমাল লেন্স এবং টেলি লেন্স, তিনটা মূলত লেন্স থাকে ক্যামেরার ক্ষেত্রে। এটা কিন্তু জুম করা বা এরকম কিছু না, নরমাল ক্যামেরার ক্ষেত্রে তিনটা লেন্স ইউজ করা হয়, ওয়াইড লেন্স, নরমাল লেন্স, টেলি লেন্স। যারা ক্যামেরা চালাইছি বা যারা ক্যামেরা ইউজ করেছি কখনো, লেন্সের গায়ে অনেক সময় লেখা দেখবো যে 18 থেকে 55, 55 থেকে 70, বা 70 থেকে 200, বা শুধু 50, শুধু 35, শুধু 85 মিলিমিটার। তো এই জিনিসটাকে বলা হয় যে আমার লেন্সের, আমার ফোকাল লেন্থ, যে কতটা, মানে আমার মানে ক্যামেরার সেন্সর থেকে আমার লেন্সের দূরত্ব কতটা, এটাকে বলা হয় ফোকাল লেন্থ। তো এই যে ওয়াইড লেন্স, যখন কোনো ক্যামেরার লেন্সে আপনি লেখা দেখবেন যে 0 থেকে শুরু করে অ্যাবাভ, মানে 0 থেকে শুরু করে 45 পর্যন্ত, এই জিনিসটাকে বলা হয় ওয়াইড লেন্স। মানে সে তখন কি করবে, সে তখন এই টাইপের ছবি নিবে যে অনেক কিছু, এই জিনিসটা যেমন অলমোস্ট 10 বা 8 মিলিমিটার এরকম ইসে নেয়া, এটাকে বলা হয় ফিশ আই লেন্স, যে অনেক ওয়াইড, প্রচুর ওয়াইড, চারপাশে অনেক কিছু দেখা যায়। তো ওয়াইড লেন্স হলো 0 থেকে শুরু করে অ্যারাউন্ড 45 পর্যন্ত, তখন আপনি অনেক ওয়াইড পাবেন, চারপাশের অনেক দৃশ্য আপনি দেখতে পাবেন। এটা দিয়ে পোর্ট্রেট তুলে আপনি ভালো করতে পারবেন না। আমরা ওই যে শর্ট ডিভিশনের সময় বলেছিলাম লং শট, লং শটের সময় বা এক্সট্রিম লং শটের সময় এই ওয়াইড লেন্স গুলো ইউজ করা হয়, যে আপনি চারপাশের নেচার সহ অনেক কিছু নিলেন, মাঝখানে তো ছোট্ট একটা আপনার ক্যারেক্টার দাঁড়ায় আছে, বা এই জায়গাটায় আপনি ওয়াইড নিলে কি হচ্ছে, অনেক দূরের অনেক কিছু দেখতে পাচ্ছেন একসঙ্গে। কিন্তু সেটা কিন্তু আপনি নর্মাল লেন্সে পাবেন না। নর্মাল লেন্স কি, আমরা সাধারণ চোখে যেটা দেখি, ক্যামেরায় সাধারণত নর্মাল লেন্স বা প্রাইম লেন্স যেটাকে বলা হয়, সেটা হলো 50 মিলিমিটার। আমাদের চোখ যেরকম যতটুকু দেখে দুই পাশে, এই নর্মাল লেন্সটাও 50 মিলিমিটার ততটুকুই দেখে। খুবই নর্মাল একটা সাইজ, যে দুই দিকে খুব বেশি বেশিও নাই আবার অল্পও নাই, মোটামুটি একটা এভারেজ লেভেলের জিনিস আমরা দেখতে পাই নর্মাল লেন্সে। হ্যাঁ, মানে ওয়াইডে হলে কিন্তু চারপাশে অনেক কিছু আমরা দেখতে পেতাম, কিন্তু নর্মালে আমরা যতটুকু দেখার, আমাদের চোখ যতটুকু দেখে সাধারণত ততটুকু দেখি। এরপরে সেই টেলিলেন্স, এই 50-র উপরে উঠে আপনি যত দূর যাবেন তত দূর হলো টেলিলেন্স। অনেক সময় আমরা টিভিতে যখন ক্রিকেট ফুটবল গেম দেখি না, বিশাল বিশাল বন্দুকের মতো ক্যামেরা লেন্স নিয়ে, মানে এই যে স্পোর্টস ফটোগ্রাফাররা দাঁড়িয়ে রয়েছে বা স্পোর্টস জার্নালিস্টরা দাঁড়িয়ে রয়েছে, ওইগুলো হলো টেলিলেন্স। এই লেন্সগুলোতে কি হয়, অনেক দূরের ইমেজ আপনি কাছে এনে দেখতে পারেন, বা এগুলোতে জুম অপশনও থাকে খুব ভালো। তো আপনি যে বাঘের ছবি তুলবেন, এখন যদি আপনি বাঘের মুখের সামনে যে দাঁড়ায় যদি বলেন যে একটা হাসি দাও ছবি তুলি, তো তো হাসি দিবে না, ও তো আপনাকে খেয়ে ফেলবে। তো ওই জায়গা থেকে কি করা হয়, আমরা যে ডিসকভারির ছবি যদি দেখি বা অ্যানিমাল প্ল্যানেট, এরা যে ছবিগুলো নেয় বা এরা যে কাজগুলো করে, এরা কি করে, এরা অনেক দূর থেকে নেয়, টেলিলেন্সের মাধ্যমে নেয়। তো এই টেলিলেন্সের মাধ্যমে আপনি যখন জুম করতেছেন, আপনার চারপাশের স্পেস খুবই কমে আসতেছে, কিন্তু শুধু আপনার ক্যারেক্টারটাকে খুব সুন্দর করে ফোকাস করতে পারতেছেন। তো আপনার লাইফের রিস্কটাও হলো না, ছবিটাও সুন্দর ধরতে পারলেন। বা আপনি তো খেলার মাঠের মাঝখানে যে সাকিবকে বলতে পারবেন না, ভাই ভাই দাঁড়ান আমি শটটা নেই, আপনি একটু ক্লোজে সিক্স মারেন, এটা আপনি বলতে পারবেন, আপনাকে দূর থেকে শট নিতে হবে। তো এই জায়গাগুলো থেকে হলো টেলিলেন্সের কাজটা হয়, যে আপনার দূরের কোনো অবজেক্ট, সেটাকে আপনি কাছে টেনে নিয়ে এসে শুধু সেইটাকেই ফোকাস করে দেখাবেন, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আপনার দেখার দরকার নাই, তখন আপনার লাগবে টেলিলেন্স। তো এই টাইপের ছবিগুলো, এগুলো কিন্তু সব টেলিলেন্সে তোলা, আপনি তো পাখির কাছে যাইতে পারতেছেন না, সো টেলিলেন্সে তোলা। তো ওয়াইড লেন্স আমরা তখন ইউজ করব যখন আমাদের চারপাশের অনেক কিছু দেখানোর প্রয়োজন হবে, অনেক প্রকৃতি দেখাবো। ধরেন আপনার বাড়ির পাশে খুব সুন্দর একটা নদী আছে, তো আপনি সেই নদীতে প্রত্যেকদিন নৌকা যায়, আপনি সেই ইমেজটাই নিবেন, সেই ইমেজটা মানে আপনি চেষ্টা করেন ওয়াইড লেন্সে নিতে, যে অনেক বড় একটা নদীর বিশাল জায়গা, সেখান থেকে একটা নৌকা চলে যাচ্ছে, সেটা যত বিশাল তত আমাদের কাছে সুন্দর লাগবে। কিন্তু একইভাবে আপনার একটা বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে আপনি অনেক ওয়াইডে দেখালেন, তাকে আমরা ঠিক করে আসলে দেখতেই পাবো না, সো বেটার তাকে নর্মাল লেন্সে দেখানো। হ্যাঁ, আর ধরেন যে আপনার যদি ক্যামেরা যদি এই অপশন থাকে যে অনেক দূরে একটা পাখি বসে রয়েছে, হয়তো গাছে খুব ছোট্ট একটা পাখি অনেক দূরে বসে রয়েছে, আপনি কাছে গেলে সে উড়ে যাবে, তো আপনার হাতে টেলিলেন্সের অপশন থাকলে আপনি তাকে টেলিলেন্সে নিয়ে এসে দেখাতে পারেন, বা ফোনে যদি থাকে সিম্পলি জুম করে দেখাতে পারেন। আমাদের ফোনে যে ক্যামেরাগুলো থাকে, এগুলা ইন মানে মোস্ট অফ দ্য কেসেস ওয়াইড লেন্স, তারা মানে সেমি ওয়াইড, পুরোপুরি ওয়াইডও না, মোস্ট অফ দ্য কেসেস ওয়াইড লেন্স। এখন অনেক দামি দামি ফোনে এই অপশনগুলো থাকে যে ওয়াইড থেকে আমরা চাইলে কিছুটা ক্রপ করে ছোট করে নিয়ে আসতে পারি, আবার জুম করে টেলিতেও চলে যেতে পারি। তো এই অপশনগুলো ভালো কিছু ফোনে থাকে, বাট নর্মালি ফোনে থাকে একটু ওয়াইড লেন্স, এই যে নর্মাল যেটা, এটা থেকে কিছুটা ওয়াইড আমরা ফোনে পাই। সো আমরা যখন ফোনে শুট করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা নর্মাল অবস্থায় নাই, আমরা ওয়াইডে আছি। সো ওয়াইড থেকে যখন একটু জুম করব সেটা নর্মাল, ওয়াইড থেকে যখন অনেকটা জুম করব সেটা অনেকটা টেলি মোডে চলে যাবে। তো এইগুলো হলো লেন্সিং এর ব্যাপার। যদি কেউ ক্যামেরা কিনে থাকেন বা ক্যামেরার লেন্সের ব্যাপারে যদি ধারণা থাকে, তারা হয়তো আর একটু ভালো বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো যদি মোটামুটি আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং তারপরে অ্যাঙ্গেল, আমরা ওই যে শর্ট ডিভিশনের লিস্টে দেখেছিলাম যে হাই অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল, আই লেভেল।
যে একটা ক্যারেক্টারকে আপনার খুব বড় করে দেখাইতে হবে, খুব শক্তিশালী দেখাইতে হবে, খুব প্রমিনেন্ট দেখাইতে হবে, সেক্ষেত্রে আপনি তাকে একটু নিচে থেকে ছবি তুলেন যে তাকে অনেক বিশাল লাগতেছে, আপনি নিচে থেকে তাকে ফ্রেম দিলেন যে তাকে অনেক বড় লাগতেছে। আবার একটা ক্যারেক্টার খুব কষ্টে আছে, দুঃখে আছে, ডিপ্রেশনে আছে, তাকে আপনি একটু উপর থেকে নেন যে সে হ্যাঁ মাথা নিচু করে বসে আছে, একটু লো লো অ্যাঙ্গেলে আছে। তো আপনি যখন তাকে উপর থেকে নিচ্ছেন তখন তার ওই মনোভাবটা প্রকাশ পাচ্ছে। বাট একজন কাঁদতেছে, আপনি তাকে নিচের থেকে খুব বিশাল করে দেখাইলেন, সেটা কিন্তু খুব বেশি প্লিজিং হবে না। তো আপনি যখন একজন মানে কষ্টে আছে তাকে আপনি যখন একটু ডাউন দেখাচ্ছেন তখন সেটা দেখতে ভালো লাগে। আর একজন নর্মাল মুডে আছে তাকে আপনি নর্মালি দেখান, তাকে তো বড় করেও দেখানোর দরকার নাই, ছোট করেও দেখানোর দরকার নাই। তো এই জিনিসগুলো আপনি যদি মানে আপনার ডেইলি লাইফে আপনি যদি অ্যাপ্লাই করতে চান এই কম্পোজিশন গুলা এবং একই সঙ্গে লেন্সিং গুলা যদি অ্যাপ্লাই করে দেখেন, দেখবেন যে আশা করি একটা ভালো জিনিস পাবেন। রুল অফ থার্ডসে আপনি হয়তো দেখলেন যে একটা মানে এখন তিনটা জিনিসকে কম্পাইল করবেন কিভাবে। ধরেন একটা মানুষ কাঁদতেছে, হ্যাঁ, এবং কাঁদতে কাঁদতে সে হেঁটে যাচ্ছে ধরেন রাস্তা দিয়ে, তো আপনি তাকে রুল অফ থার্ডসে ফেলান যে হ্যাঁ সে কাঁদতে কাঁদতে হেঁটে যাচ্ছে। একই সঙ্গে আপনি তাকে একটু ই করেন, হাই অ্যাঙ্গেল থেকে দেখান যে সে একটু ডাউন অবস্থায় আছে, এবং লেন্সে আপনি কি করেন তাকে নর্মাল লেন্সে দেখেন যে খুব বেশি ওয়াইড করলেন না। তো এই তিনটা জিনিস যখন আপনি অ্যাপ্লাই করলেন আপনি কিন্তু নর্মাল থেকে কিছুটা বেটার ইমেজ পেলেন। যেমন এই ইমেজটাই ধরেন যে রুল অফ থার্ডসে আছে, একই সঙ্গে এটা মানে আই লেভেলে আছে, যে আমার চোখের থেকে খুব বেশি উপরে না নিচে না, কারণ এই ক্যারেক্টারটাকে আমার ডাউন দেখানো দরকার নাই, সে খুবই নর্মাল অবস্থায় আছে। হ্যাঁ, একই সঙ্গে কি হয়েছে যে এটা মোটামুটি ওয়াইড লেন্সে, কারণ তার চারপাশের পরিবেশটাও আমার দেখাটা দরকার, সে পাহাড় দিয়ে সাইকেল চালাচ্ছে এটা জানাটাও দরকার। তো এই তিনটা জিনিসকে যখন আপনি অ্যাপ্লাই করলেন তখন মোটামুটি সুন্দর একটা ছবি হয়ে আসলো। তো আপনার এই যে সেন্স অফ আর্ট কিন্তু এই তিনটা জিনিসের কম্পাইলেশনের পরে হয়। হ্যাঁ, এখন ধরেন যে আপনি এই তিনটা জিনিস কম্পাইল করতে পারলেন, আপনার আর্টের সেন্স খুব ভালো, কিন্তু আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারলেন, আপনার ছবি কিন্তু চাইলেও ভালো হবে না। এরপরেও যেগুলো এক্সট্রা সমস্যা হয়, যে লাইটের সমস্যা, যে আপনি হয়তো এরকম ছবি তুলতে যাচ্ছেন কিন্তু আপনি লাইট ঠিকঠাক করতে পারতেছেন না, সেটা এক্সটার্নাল ইস্যু। এই জিনিসগুলো আরো ডিটেলসে, বাট আপনি যদি বেসিক নর্মাল ডে লাইটে বা আপনার রুমে সুন্দর আলো আছে আপনি ছবি তুলবেন, সেই ক্ষেত্রে যে টেকনিকগুলো বললাম আবারও বলতেছি, রুল অফ থার্ডস, লিডিং লাইন্স, ডায়াগোনালস, ফ্রেমিং, ফিগার টু গ্রাউন্ড, ফিল দ্য ফ্রেম, সেন্টার ডোমিনেন্ট আই, প্যাটার্নস এন্ড রিপিটেশন এবং সিমেট্রি, এগুলো আসলে বাংলা টার্ম এইভাবে করা যায় না দেখে আমি বাংলা আসলে করি নাই। তো এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করেন, একই সঙ্গে আপনি আপনার লেন্সিং এর জায়গাটা অ্যাপ্লাই করেন, ওয়াইডে নেবেন না ক্লোজে নেবেন, নর্মাল নেবেন না টেলি নেবেন, এগুলো অ্যাপ্লাই করেন, এবং সেই সঙ্গে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল গুলো আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করেন। আপনি কোথাও ট্যুরে গেছেন, আপনি সেখানে যে অ্যাপ্লাই করেন না ওয়াইড লেন্সের শটটা নিতে চেষ্টা করেন। আপনি আপনার নিজের একটা ছবি নেবেন, আপনি চেষ্টা করেন সেটাকে নর্মাল লেন্সে নিতে। হ্যাঁ, আপনি দূরে কিছু দেখলেন সেটাকে টেলি লেন্সে নেওয়ার চেষ্টা করেন। সেটা যেই মুডে আছে সেই মুডটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। দেখবেন যে আপনি কয়েকদিন যদি চেষ্টা করতে থাকেন এই প্যাটার্ন গুলা ইউজ করে, আমি লিঙ্ক গুলা দিয়ে দিব, লিঙ্ক গুলা থেকে আপনি দেখে নিতে পারবেন যে কম্পোজিশন যদি কখনো ভুলেও যান ওইখান থেকে দেখে নিতে পারবেন। অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে যদি ভালো রেজাল্ট না পান তখন আমার পার্সোনাল ইনবক্সে এসে বললেন যে ভাই এগুলো অ্যাপ্লাই করছি ভালো রেজাল্ট পাই নাই। আপনি যখন আস্তে আস্তে পাকা হয়ে যাবেন তখন আপনি নিজের মতো করে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবেন, অনেক কিছু ট্রাই করতে পারবেন। বাট যখন আপনি শুরু করতেছেন তখন যেগুলো ফরম্যাটেড রুলস আছে সেই রুলস গুলোর মধ্যে কাজ করার চেষ্টা করেন, দেখবেন যে বেটার আউটপুট পাচ্ছেন, কারণ এইগুলো হলো প্রুভেন যে এই প্যাটার্ন গুলাতে কাজ করলে আউটপুটটা বেটার আসে। এরপরে যারা ভালো ফটোগ্রাফার তারা এই রুলস ভাঙছে, অনেকবার ভাঙছে, হাজার হাজার রুলস ভাঙা হয়েছে। তো এই যে রুলস যখন আপনি ভাঙবেন ততদিনে মানে ভাঙার যোগ্যতা যখন আপনার হবে তার মানে আপনি ভালো ফটোগ্রাফার হয়ে গেছেন। তো আমরা আমাদের ডেইলি লাইফে ছবি তুলতেছি, তো ছবি তোলার সময় জাস্ট 1-2 সেকেন্ড বা 1 মিনিট এক্সট্রা টাইম নিয়ে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি, ছোট ছোট টেকনিক। হ্যাঁ, এই টেকনিক গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি, আশা করি যে ছবিতে আপনি বেটার আউটপুট পাবেন। এবং এই জিনিসগুলো আমাদের নেক্সট ক্লাস যেটা বেসিক্স অফ ভিডিওগ্রাফি, তো বেসিক্স অফ ভিডিওগ্রাফিতে যখন আপনি ভিডিওগ্রাফি করার সময় এই টেকনিকগুলোকে, এই ছবির টেকনিকগুলোকে আপনি ভিডিওতে নিয়ে যাবেন, আপনি আরো বেটার আউটপুট পাবেন, কারণ ছবিটা স্টিল, ভিডিওটা মুভিং। তো একটা মুভিং ভিডিওতে আপনি যখন খুব দূর থেকে একজনকে দেখতেছেন মুভ করতে তখন আপনি ক্যামেরাটা কিভাবে নাড়াবেন, বা একজনকে খুব কাছ থেকে মুভ করতে দেখতেছেন তখন ক্যামেরাটা কিভাবে নাড়াবেন, তো সেই জিনিসগুলো কিন্তু আপনার ডিপেন্ড করবে ফটোগ্রাফি সেন্সের উপর। আপনি যদি ভালো ফটোগ্রাফার হন আপনি এমনিতেই ভালো ভিডিওগ্রাফার হতে পারবেন। হ্যাঁ, সব ভালো ভিডিওগ্রাফার কিন্তু ভালো ফটোগ্রাফার না, কিন্তু সব ভালো ফটোগ্রাফার চাইলেই ভালো ভিডিওগ্রাফার হতে পারে, কারণ তার ফ্রেমিং সেন্সটা খুব ভালো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ফ্রেমিং, যে আপনি আপনার চারপাশের অবজেক্টটাকে এই টোটাল জিনিসটা মিলায় চারপাশে আপনার কম্পোজিশন, অ্যাঙ্গেল, কালার, লাইট, তারপরে হলো লেন্সিং সব ঠিকঠাক করে আপনি যদি একটা প্রপার শট নিতে পারেন, তাইলে আপনি প্রপার শট ওরকম 24টা নিতে পারলে সেটা 1 সেকেন্ডের একটা ভিডিও হয়ে যাবে। তো আপনি যদি একটা নিতে পারেন, 2টা নিতে পারেন, 10টা নিতে পারেন, 24টা কেন পারবেন না? সো প্রত্যেকটা ভালো ফটোগ্রাফারেরই পসিবিলিটি আছে ভালো ভিডিওগ্রাফার হওয়ার, কিন্তু ভালো ভিডিওগ্রাফার কিন্তু আসলে আপনি হইতে পারবেন না যতদিন আপনি ভালো ফটোগ্রাফার হইতে পারেন, কারণ আপনার ফ্রেমিং সেন্সটা ভালো না। আপনি একটা ফ্রেমই ভালো করে নিতে পারেন না, আপনি 24টা ফ্রেম কিভাবে ভালো নেবেন প্রতি সেকেন্ডে? সো এই জিনিসগুলো ডিপেন্ড করে। সো যখন কাজ করবেন এই ছোট ছোট জিনিসগুলো, টেকনিকগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন। হোপ
বেটার রেজাল্ট পাবেন। সো ফটোগ্রাফি আসলে মানে এইগুলো আমরা এই নর্মাল লেন্স নিয়ে আমাদের একটা ক্লাস গিয়েছে, টেলি লেন্স নিয়ে একটা ক্লাস গিয়েছে, এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখানোর ক্লাস। বাট আপনাদের যে ফোনের ক্যামেরা বা যে জিনিসগুলো এইগুলা দিয়ে ছোট ছোট করে অ্যাপ্লাই করে দেখতে পারেন, কোনো সমস্যা ফেস করলে বা দরকার হলে আমাকে জানাতে পারেন, আশা করি বেটার আউটপুট পাবেন। তো আর এই ক্লাসটা একটু মাথায় রাখার চেষ্টা করেন, তাইলে হলো পরবর্তীতে যে আমাদের ভিডিওগ্রাফি ক্লাস সেখানে খুব বেশি কাজে লাগবে।